প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। তুলে ফেলো। দাদা আগের মেতে এক বাদ গেল কেন? কারণ এক তো রেঞ্জে আসে না। একটু দেখাই আসি। আগের মেতে এক বাদ গেছে কারণ দেখো এই যে এক হচ্ছে কোডোমেনের মধ্যে আছে, এই যে কোডোমেনের মধ্যে আছে, কিন্তু রেঞ্জের মধ্যে আসে নাই। দেখো এই যে ডোমেন কারা 1 2 3 4, এক্সের জায়গায় একবার 1 বসেছি, 2 বসেছি, 3 বসেছি, 4 বসেছি, আসছে 2 3 4 5। এই যে 2 3 4 5 এই চারটা আসছে, এরা হচ্ছে রেঞ্জ। 1 তো আসে নাই, কাজে 1 রেঞ্জের মধ্যে পড়ে না। 1 শুধু কোডোমেনে থাকবে। কোডোমেনে তো আরো অনেক কিছু থাকতে পারে। কোডোমেনে এখানে 6 7 8 9 10 আরো সকল বাস্তব সংখ্যা থাকতে পারে, বাট রেঞ্জ শুধুমাত্র এই চারটাই হবে। যারা ফাংশন থেকে আসবে, মানে ইনপুট দিলে কোডোমেন কি বলে ডোমেন ফাংশনে ইনপুট দিলে কোডোমেনে যে ভ্যালুগুলো আসবে ওগুলো হচ্ছে রেঞ্জ, বাকিগুলা রেঞ্জ নয়, ওটা শুধুই কোডোমেন, ওরা রেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? কথা সত্য। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। খুবই ইজি জিনিস, এগুলো না বোঝার কিছু নাই। হ্যাঁ দেখো বলছে এফ, এটা দেখে বলো তো এখানে ডোমেন কে আর কোডোমেন কে? এফ যেন আর বাদ 3/2 এটা হচ্ছে ডোমেন। যদিও এইগুলো এখানে লেখা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য। দেখো এই ফাংশনে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ফাংশনের ডোমেন কে, ডোমেন হচ্ছে এই যে এটা আর বাদ, আরটাকে একটু মোটা করে লিখতে হয়, আর বাদ 3/2। আর বাদ ডোমেন রেঞ্জ বাইর করা তো শিখাইছি। তুমি এনে ডোমেন বসাও, ডোমেন বেলায় কি হবে, নিচেরটা 0 হইতে পারে না, তো নিচেরটাকে 0 ধরলে এক্স 3/2 আসবে, তো 3/2 তো হইতে পারবে না, বাদ যাবে। আর কোডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এখানে কোডোমেন তুমি পরীক্ষায় ম্যাথ করার শুরুতে এটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই, লিখলেও অসুবিধা নাই, না লিখলেও সমস্যা নাই, না লিখলেও হবে। এই যে জেনোর পরে দেখো এফ জেনো, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে ডোমেন, আর এই যে আর এটা হচ্ছে কোডোমেন। এখন তোমাকে বাইর করতে বলছে ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা। ওকে ফাইন, হ্যাঁ দেখো এখন খেয়াল করে দেখো, একটা ফাংশন কখন এক এক হয়? যখন ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যায়। এই মনে আছে এক এক ফাংশন কি জিনিস? দাঁড়াও আমি একটু কপি করে নিয়ে আসি। কখন এক এক হয়? কখন এক এক হয় বলো, কখন এক এক হয়? এক এক কখন হয়? কার কার মনে আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো এক এক হওয়ার শর্ত কি? এক এক হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা ডোমেনের ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকবে। দেখো ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকতে হবে। রেঞ্জ যদি সেম হয়ে যায়, যেমন এখানে এই যে দেখো, এই দেখো রেঞ্জ যদি সেম হয়ে যায় তাহলে কি হবে না, তাহলে কিন্তু আর এক এক হবে না। ভিন্ন ভিন্ন রেঞ্জ আসলে এক এক হবে, নাইলে এক এক হবে না। স্যার 2/3 হবে না? 2/3 কোথায়? না এখানে তো বলাই আছে 3/2। ও আচ্ছা এই, হ্যাঁ এটা তো ভুল দিছে, এটা তো টাইপিং মিস্টেক করে ফেলছে, এটা তো টাইপিং মিস্টেক করে ফেলছে। দাঁড়াও দেখি, এই যে এটাকে তুমি যদি 0 ধরো তাহলে x = 2/3, এটা টাইপিং মিস্টেক করে ফেলছে। দেখো এই যে 3x - 2 ≠ 0, তাইলে x ≠ 2/3, এটা হবে x ≠ 2/3 হবে। এটা টাইপিং মিস্টেক, ঠিক করে দিচ্ছি, টাইপিং মিস্টেক করে ফেলছে, এটা 2/3 হবে। এখন খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখা, এটা কিন্তু পরীক্ষায় লিখলেও হবে না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আমি লিখলাম না, ধরো এভাবে থাকলো, তোমাকে বোঝাইলাম। এখন এক এক, ভাইয়া এক এক কখন হবে? শোনো, এক এক হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা ডোমেনের ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট আসতে হবে। এখন এই জিনিসটা তুমি কেমনে প্রমাণ করবা বলো?
প্রত্যেকটা ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট, এটা দেখাইতে হবে, তখন আমি বলতে পারবো এটা এক এক ফাংশন। এখন এখানে ইনপুট কতগুলা দেখো তো, এখানে কি ইনপুট কি সীমাবদ্ধ বলো? ডোমেন, ইনপুট মানে ডোমেন। দেখো ডোমেন মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যা, শুধুমাত্র 2/3 বাদ। তোমরা আমাকে বলো এইখানে ডোমেন কি আনলিমিটেড না? শুধু 2/3 ব্যতীত বাকি সকল বাস্তব সংখ্যা এখানে ইনপুট দেওয়া যাবে। তো তুমি কি এই সারা জীবনে, এনে তো অসংখ্য সংখ্যা আছে, তুমি কি প্রত্যেকটার জন্য খালি দেখাইতে থাকবা যে ভিন্ন 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 আসতেছে? বলো সম্ভব এভাবে? ধরো এখানে অযুত লক্ষ নিযুত কোটি ডোমেন আছে, তো প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ আসতেছে, এটা দেখানো তো ফিজিবল না, এত সময় তো নাই। তাহলে আমরা কি করব? আমরা একটা বুদ্ধি করব, আমরা একটা বুদ্ধি করে এই জিনিসটা প্রমাণ করব। কেমনে বুদ্ধি? আমি যদি তোমাকে এই জিনিসটা বলি যে ভাই এইখানে এই যে আউটপুটগুলা কখনোই সেম হবে না, কথা সত্য? আউটপুটগুলা কখনোই সেম হবে না, মানে একই ডোমেনের জন্য আলাদা, মানে একই ডোমেনের জন্য মানে সেম হইতে পারে, বাট ধরো যে কি বলে, যদি এখানে সেম হইলেও তো এই এই দিক থেকে সেম হওয়া যাবে না। ধরো যে 2 সন্তানের 1 মা হইতে পারে, 2 সন্তানের 1 মা হইতে পারে, বাট সেটা তো তখন আর কি হবে না, এক এক হবে না, তাই না? কাজেই খেয়াল করে দেখো, আমি একটা জিনিস লিখতেছি যে ভাই এই জিনিসটা লিখো, আমি পরে বুঝাইতেছি। যেহেতু এখানে অসংখ্য ডোমেন আছে, কাজে আমি তো সারাদিন ডোমেন বসাই দেখাইতে পারবো না যে রেঞ্জ আলাদা আলাদা আসতেছে। আমি যেটা করবো লিখো ধরি প্রদত্ত ফাংশনের ডোমেনের 2টি উপাদান, ডোমেনের আমরা যে কোনো 2টা উপাদান নিলাম, x1 ও x2। দেখো এই যে f of x মানেই তো ডোমেন, আমরা যা কিছু ইনপুট দিব তারাই হচ্ছে ডোমেন। তো আমরা ধরলাম একটা x1 একটা x2, এখানে কিন্তু অযুত লক্ষ নিযুত কোটি কি আছে, ডোমেন আছে, আমি সেখান থেকে 2টা নিলাম। ধরলাম প্রদত্ত ফাংশনের ডোমেনের 2টি উপাদান x1 এবং x2। এখন লিখো প্রদত্ত ফাংশনটি এক এক হলে f of x1, আগে লিখো পরে বুঝাইতেছি, সমান f of x2 হবে যদি এবং কেবল যদি x1 সমান x2 হয়। এখন এই লাইনটা বুঝতে পারলেই একটা ফাংশন এক এক হবে কিনা এটা বোঝা হয়ে যাবে। দেখো আমি কি লিখছি, ধরলাম প্রদত্ত ফাংশনের ডোমেনের 2টা উপাদান x1 এবং x2, ডোমেনের মধ্যে ভাইয়া অসংখ্য উপাদান আছে, সেখান থেকে আমি যে কোনো 2টা নিলাম x1 এবং x2। তাইলে এই যে x1, এই যে f of x, দেখো y equals to f of x একটা ফাংশন, তুমি যখন x1 ইনপুট দিবা, এখানে যখন তুমি x1 ডোমেন যখন নিবা x1, তখন এই ফাংশনটা হবে f of x1। ডোমেন যখন নিবা x2, তখন ফাংশনটা হবে f of x2। এখন আমি কি বললাম, দেখো x1 আর x2 এরা হচ্ছে ইনপুট, আর f of x1 f of x2 এরা হচ্ছে আউটপুট। এই যে f of x1 f of x2 এরা হচ্ছে আউটপুট। তার মানে আমি বলছি কি যে আউটপুট 2টা সমান হবে যদি এবং কেবল যদি, এই জিনিসটার মানে কি আমি জোর দিয়ে বললাম, শোনো, আমি যদি বলতাম শুধু যদি, এই যদি এবং কেবল যদি, এই কথাটার মানে হচ্ছে আমি জোর দিয়ে বলতেছি। আমি তোমাকে বললাম যে যদি, মনে হচ্ছে যে ভাই একটু জোর কম হয়েছে না? আর যদি বলি যদি এবং কেবল যদি, মানে আমি অনেক বেশি জোর আরোপ করলাম কথাটার মধ্যে, যে ভাই 2টা আউটপুট তখনই সমান হবে যখন ইনপুট 2টা সেম। এই কথাটার মানে হচ্ছে ভাইয়া এক এক তখনই হবে যখন ইনপুট 2টা একই হইলে আউটপুট 2টা একই হবে, আদারওয়াইজ হবে না। ঘটনা কি দেখো, ইনপুট মনে করো তুমি এক ইনপুট দিলা 2 বার এক এক, তাহলে আউটপুটও সেম পাওয়া যাবে। বাট 2টা ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট জীবনেও সেম হবে না। ভালো মতো বোঝো ভাইয়া, একটা ফাংশন কখন এক এক হবে, যখন ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যাবে। এই কথাটাই হচ্ছে এই যে এই জিনিসটা, যে কি ভাইয়া 2টা আউটপুট তখনই সমান হবে যখন ইনপুট 2টা একই,
ইনপুট দুটো যদি আলাদা হয় আউটপুট জীবনেও সমান হবে না। বুঝছো কথাটা? এই লাইনটা কে কে বুঝছো আমি আবার বলি, শোনো। আমরা ডোমেনের দুইটা উপাদান মানে ইনপুট x1 এবং x2 নিলাম। তাহলে এখন আমি বলতেছি প্রদত্ত ফাংশনটি একক হলে f of x1 এবং f of x2 এই দুটা সমান হবে, অর্থাৎ দুইটা আউটপুট তখনই সমান হবে যখন ইনপুট দুইটা সমান। ইনপুট দুটা যদি সমান হয় তখনই কেবল এই দুইটা সমান হবে, নাইলে হবে না। কে কে বুঝছো? ভাই আমার কাছে তো এখানে ডোমেন আছে অযুত লক্ষ নিযুত কোটি, এত ডোমেন দিয়ে তো আমি চেক করতে পারবো না, খালি এই লাইনটা বুঝতে পারলেই কাজ শেষ। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ইনপুট যদি এক হয় আউটপুট এক হবে, ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট ভিন্ন। কথা বুঝছো? শোনো, আমার দেখাইতে হবে কি, আমার প্রমাণ করতে হবে ইনপুট ভিন্ন হলে আউটপুট ভিন্ন। এখন আমি ভিন্ন আর কত দেখাবো? একটু ভালো মতো, ইনপুট ভিন্ন হলে আউটপুট ভিন্ন। তো ভিন্ন ভিন্ন জিনিস আমি কত দেখাবো ভাই? সারাদিন দেখাবো নাকি? না। তাইলে আমি প্রমাণ করব যে ইনপুট যদি একই হয় আউটপুট একই, আর ইনপুট যদি এক না হয় আউটপুট এক হবে না। কথা ক্লিয়ার? শেষ শেষ কথা শেষ। অর্থাৎ আউটপুট দুইটা তখনই সমান হবে, এই দেখো, যদি এবং কেবল যদি, এই কথাটার মানে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র তখনই এই দুইটা আউটপুট সেম হবে যখন ইনপুট দুইটা সেম। ইনপুট দুইটা যদি সেম না হয়, মানে ইনপুট যদি ভিন্ন হয় আউটপুটও ভিন্ন। এই সবাই কি বুঝছো? এই একটা কথার উপর এরকম অনেকগুলা ম্যাথ আছে। আমাকে দেখাইতে বলছে এক 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 তখনই হবে যখন ইনপুট ভিন্ন হইলে আউটপুটও ভিন্ন। তো আমরা ভিন্ন দিয়ে তো প্রমাণ করে শেষ করতে পারবো না, ভিন্ন দিয়ে তো আমরা শেষ করতে পারবো না। তাহলে আমরা দেখাবো কি, যে ইনপুট একই হইলে আউটপুট এক হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ ঠিক আছে, ফাইন। এখন দেখো কথা কি, ঘটনা কি। ঘটনা হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানে আমরা এখন কি করবো? লিখো। তাহলে f of x1 লিখো, f of x1 সমান লিখো f of x2। এটা সমান ধরে এটা আনতে হবে, মানে এইটা থেকে এটা আনতে হবে, তাহলে কাজ শেষ। কোনো একটা ফাংশন এক এক প্রমাণ করতে বললে তুমি আগে f of x1 সমান f of x2 লিখবা, এই লাইনটা আগে লিখবা, তারপর এইটা থেকে এইটা প্রমাণ করবা, ঘটনা শেষ। এই দুইটা সমান হইলে এই দুইটা সমান হবে, শেষ। তাইলে এক এক। ওকে, এখন দেখো এখান থেকে এটাই যে এখান থেকে এটা বাইর করতে হবে। কেমনে? লিখি আগে f of x1 সমান f of x2। তাহলে f of x1 মানে কি? এই যে f of x, x এর জায়গায় x1 বসবে, x এর জায়গায় কি বসবে? x1। দেখো এই যে x এর জায়গায় x1, x1 minus 1 ডিভাইড বাই 3x1 minus 2 ইকুয়ালস টু f of x2 মানে কি? f of x2 মানে হচ্ছে x এর জায়গায় x2 minus 1 x এর জায়গায় x2। এখন আর গুণন করে দেখো তো x1 সমান x2 আসবে। এই যে দেখো f of x1 মানে ইনপুটে x এর জায়গায় দিব x1, যত জায়গায় x আছে সেখানে x1 বসাবো, আর f of x2 মানে x এর জায়গায় x2। এখন আর গুণন করে কাটাকাটি করো, 3x1 x2 দেখো মাইনাস 3x2 মাইনাস 2x1 মাইনাস 2x1 মাইনাসে মাইনাসে প্লাস 2 সমান 3x1 x2 মাইনাস 3x1 মাইনাস 2x2 মাইনাস মাইনাসে প্লাস 2। এবার কাটাকাটি করো তো, 3x1 x2 কাটাকাটি, তারপর কি থাকতেছে দেখো 2 2 কাটাকাটি, এনে মাইনাস 3x2 ওইনে প্লাস 3x মাইনাস 2x2। তাহলে কাটাকাটি করলে এখানে মাইনাস একটা x2 থাকবে, এখানে মাইনাস 2x1 ওইনে প্লাস মাইনাস 3x কাটা গেলো, ওই দিকে একটা x1 থাকবে। তাইলে মাইনাস x সমান মাইনাস x1, একবারে মাইনাস দ্বিগুণ করে দাও, তাইলে সুতরাং x1 সমান x2। শেষ। এই দেখো ঘটনা শেষ। বুঝতে পারছো? তার মানে f of x1 এবং f of x2 দুইটা আউটপুট তখনই সমান হবে যখন ইনপুট দুইটা সেম, অর্থাৎ এরা ভিন্ন কিছু না ভাইয়া। দুইটা ইনপুট একই হইলে আউটপুট দুইটা একই হবে, আদারওয়াইজ হবে না। তার মানে আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেললাম যে ইনপুট দুটো একই হইলে আউটপুট দুটো একই হবে, আদারওয়াইজ দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য এই দেখো
দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুটও ভিন্ন হবে, বুঝছো? অর্থাৎ এটা এক এক হবে। এক এক হওয়ার শর্তই ছিল যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাইতে হবে। তো ভিন্ন ভিন্ন দেখাই তো সারা জীবনও শেষ করা যাবে না। তো আমরা প্রমাণ করব যে এক্স এর মান একই হইলে আউটপুট একই হবে, একই না হইলে হবে না, কাজ শেষ। সুতরাং এটা এক এক ফাংশন লিখো। সুতরাং প্রদত্ত ফাংশনটি একটি এক এক ফাংশন, প্রদত্ত ফাংশনটি একটি এক এক ফাংশন। বলো এখন এক এক ফাংশনের কোনো ম্যাথ আসলে পারবা? বলো এখন পরীক্ষায় এক এক ফাংশন সংক্রান্ত, এক এক ফাংশন সংক্রান্ত যে কোনো ম্যাথ যদি আসে, এক এক ফাংশন সংক্রান্ত যে কোনো ম্যাথ আসলে পারবা কিনা বলো? পারবা? যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি আগে কি বলবো আমার কথাটা শোনো। একটা ম্যাথ ভালো মতো বোঝো, তুমি 10টা ম্যাথ বাড়ির কাজ করতে পারবা। তোমাকে বললো একটা ফাংশন দিয়ে যেটা এক এক কিনা, তুমি কি করবা? আগে দুইটা, যে কোনো দুইটা ডোমেন নিবা, লিখবা ধরি প্রদত্ত ফাংশনের ডোমেনের দুইটা উপাদান x1 এবং x2। এখন বলবা প্রদত্ত ফাংশনটি এক এক হলে এই দুইটা ডোমেনের জন্য আউটপুট সমান হবে যদি ডোমেন দুইটাও সমান হয়। অর্থাৎ f of x1 সমান f of x2 হবে যদি এবং কেবল যদি, এই যে এই জিনিসটা যদি এবং কেবল যদি বলবা, মানে x1 আর x2 সমান হইলেই এই দুইটা সমান হবে, আদারওয়াইজ হবে না। যদি এবং কেবল যদি মানে হচ্ছে এইটা সমান হলে এটা সমান হবে, অন্যথায় হবে না। মানে এই দুইটা ইনপুট যদি ভিন্ন হয় আউটপুটও ভিন্ন হবে। তাহলে এক এক সংক্রান্ত কাজ শেষ। ওকে, ঠিক আছে। এখন বলছে যে সার্বিক কিনা নির্ণয় করো। সার্বিক বলো তো ভাইয়া, সার্বিক কেমনে দেখায়? এই সার্বিকের শর্ত কি? সার্বিক হওয়ার শর্ত কি মনে আছে তোমাদের? সার্বিক তখনই হয় যখন কোডোমেন এবং রেঞ্জ সেম হয়। এখন আমরা সার্বিক প্রমাণ করব। কোডোমেন এবং রেঞ্জ, কোডোমেন এবং রেঞ্জ যদি সেম হয় তখন কি হয়? সার্বিক হয়। তাহলে এখানে কোডোমেন কি বলো? এখানে কোডোমেন কি দেওয়া আছে? কোডোমেন দেওয়া আছে কি? কোডোমেন দেওয়া আছে কিন্তু আর দেখো। আচ্ছা তুমি আগে দেখে বলো তো এটা কি সার্বিক হবে কিনা, আগে দেখে বলো এটা সার্বিক হবে কিনা। এখানে কি কোডোমেন আর রেঞ্জ সেম হবে? কোডোমেন তো দেওয়া আছে ভাইয়া, কোডোমেন তো দেওয়া আছে, তুমি খালি রেঞ্জ বের করবা, তুমি খালি রেঞ্জ। বলো আমরা গত ক্লাসে এরকম ফাংশনের রেঞ্জ বের করা শিখছি না? বলো গত ক্লাসে আমরা এরকম ফাংশনের রেঞ্জ বের করা শিখছি? হ্যাঁ শিখছি। আচ্ছা তোমাকে যদি ডোমেন বের করতে বলতো, দেখো ডোমেন বের করা তো ইজি। এই ফাংশনের ডোমেন বের করার বুদ্ধিকে নিচেরটা 0 হইতে পারবে না। তো নিচেরটা 0 না হইলে দেখো 3x - 2 ≠ = 0, এটা হচ্ছে ডোমেন বের করার বুদ্ধি। x ≠ = 2/3, তাহলে ডোমেন কি হইতে পারবে না? 2/3 হইতে পারবে না, বাকি সকল বাস্তব সংখ্যা হইতে পারবে। বাট রেঞ্জ বের করার বুদ্ধি কি তোমাদের কি মনে আছে? রেঞ্জ বের করার বুদ্ধি কি? ইনভার্স ফাংশন। হ্যাঁ ভেরি গুড নাসিম। y = f of x, এখানে ইনপুট হচ্ছে x, আউটপুট হচ্ছে y। এটাকে উল্টায় দিব কেমনে? x = f of y, এরকম বানাবো। দেখো এখানে ইনপুট আর আউটপুট উল্টা পাল্টা হয়ে গেছে। এখানে ডোমেন x, আউটপুট y, মানে রেঞ্জ y। আর যদি আমরা এই ফরম্যাটে নিতে পারি তাহলে এখন y হয়ে গেছে ডোমেন, x হয়ে গেছে রেঞ্জ। ডোমেন রেঞ্জ উল্টা পাল্টা করে ফেলবো। তারপরে দেখো রেঞ্জ কিন্তু ডিরেক্ট দেখে বোঝা যায় না, ডোমেন বাইর করা ইজি, কারণ নিচেরটা 0 হইতে পারবে না। আর রেঞ্জ কোন ভ্যালুটা আসবে না সেটা তো এখান থেকে বোঝা যায় না। কাজে কেমনে করবো? আগে লিখবো ধরি উল্টাবো। আগে y = f of x, আগে এই যে y = f of x এটা ধরলাম, এটা বানাবো কেমনে? y সমান, এগুলা কিন্তু তোমার মনে মনে এগুলো লেখা লাগবে না। y = f of x মান বসাও, x - 1 3x - 2। আমরা বিপরীত ফাংশন বানাই ফেলতেছি, বিপরীত ডোমেন আর কোডোমেন উল্টা পাল্টা করে ফেলতেছি, চেঞ্জ করে ফেলতেছি। 3xy - 2y = x - 1। x গুলাকে এক্সপ্রেসে করো 2y - 1, তাহলে x কমন নিয়ে নেও, x কমন গেলে 3y - 1, তাহলে 2y - 1 আর নিচে 3y - 1। এই দেখো এখন এই যে আমি উল্টায় ফেলছি, দেখো শুরুতে ছিল y = f of x, আর এবার মানে বলছি x, আর এই পাশে কি y। দেখো এই পাশে x, এই পাশে y, x = f of y। আমি এটাকে বিপরীত ফাংশন বানাই ফেলছি, উল্টায় ফেলছি। এটাই বিপরীত ফাংশন বের করার সিস্টেম। এখন বিপরীত ফাংশনের
ডোমেন, এটার ডোমেন বের করো। ডোমেন বের করার বুদ্ধি কি, নিচেরটা জিরো হইতে পারবে না, তাইলে এখানে 3y - 1 নট ইকুয়ালস টু 0, তাহলে y কি নট ইকুয়ালস টু 1/3। তাহলে দেখো এটা কিচ্ছু লিখতে হবে না, ডিরেক্ট এটা দেখে তো তুমি বুঝতে পারতেছো যে নিচেরটা জিরো হইতে পারবে না, তাহলে y হইতে পারবে না 1/3। তার মানে এই যে ফাংশনটা x ইকুয়ালস টু f অফ y, এর ডোমেন হচ্ছে এটা আর বাদ। এই দেখো এই ফাংশনের ডোমেন, এটার ডোমেন, এটার ডোমেন কি, এইটার ডোমেন এই যে এইটার ডোমেন আর বাদ 1/3, আর বাদ মানে -1/3। তাইলে আমার প্রশ্নের প্রদত্ত ফাংশনের রেঞ্জ হবে এইটা। তুমি কিন্তু বিপরীত ফাংশন করে ফেলছো, দেখো এই যে x ইকুয়ালস টু f অফ y নিয়ে যে ফাংশনটা পাইছো, এর ক্ষেত্রে ডোমেন যেইটা নির্ণেয় ফাংশনের, সুতরাং নির্ণেয় ফাংশনের রেঞ্জ সেটাই হবে। নির্ণেয় ফাংশনের বা সরি নির্ণেয় না তো, প্রদত্ত ফাংশনের রেঞ্জ, প্রদত্ত ফাংশনের রেঞ্জ কি হবে, আর বাদ 1/3। তাহলে আমাকে বলো এখানে কোডোমেন এবং রেঞ্জ সেম হইছে ভাইয়া? ভাইয়া কোনো একটা ফাংশনের ডোমেন বের করা ইজি যখন ভগ্নাংশ আকারে থাকে। ভাইয়া ভগ্নাংশ আকারে থাকলে নিচেরটা জিরো হইতে পারে না, তো ডোমেন বের করে ইজি, নিচেরটা জিরো হবে না। আর রেঞ্জ বের করার সময় উল্টায় দিবা, এটাকে উল্টায় দিয়ে মানে y ইকুয়ালস টু f অফ x, এই ফাংশনটাকে x ইকুয়ালস টু f অফ y এরকম বানাবো। এটা দেখেই তো বুঝে বলতেছি আমি, এটা দেখেই তো বোঝা যায় যে নিচেরটা জিরো হবে না, মানে y এর মান 1/3 হইতে পারবে না, তাহলে 1/3 বাদ। তাহলে এটার ডোমেন যেইটা নির্ণেয় বা প্রদত্ত ফাংশনের রেঞ্জ কি। এখন দেখো কোডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা আর রেঞ্জ হচ্ছে 1/3 বাদ। তাহলে এখানে কোডোমেন এবং রেঞ্জ কি নয়, সেম নয়। লিখবা যেহেতু কোডোমেন নট ইকুয়ালস টু রেঞ্জ সমান হয় নাই তো, সুতরাং প্রদত্ত ফাংশনটি সার্বিক নয়। বলো ঘটনা ক্লিয়ার হয়েছে কিনা? ভাইয়া এই একটা ম্যাথ বুঝতে পারলে সার্বিকের আর কোনো ম্যাথে তুমি আটকাবা না। আমি আবার বলতেছি, এই যে একটা ম্যাথ ভালো মতো শোনো, এক এবং সার্বিক এটা কিন্তু পরীক্ষায় আসবেই। এক এবং সার্বিক এগুলা পরীক্ষায় অবশ্যই আসবে। একটা ম্যাথ যে ভালো মতো বুঝবে বাকি সবগুলা সে পারবে। এক হওয়ার জন্য ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাইতে হবে। তো আমি তো ভাই ভিন্ন ভিন্ন কত নিব, কত সারাদিন তো কাজ করার সময় নাই। এই জন্য আমি কি করবো, আমি বলবো ইনপুট যদি সেম হয় আউটপুট সেম হবে, আদারওয়াইজ হবে না। তাহলে ইনপুট সেম হলে আউটপুট সেম, তাহলে এক। তাহলে ইনপুট যদি ভিন্ন হয় আউটপুটও ভিন্ন হবে, এক। আর যদি এটা নট ইকুয়ালস টু আসতো, মনে করো এখানে সব মিললো না, ধরো এখানে মিললো না, সমান আসে নাই, তখন তুমি বলবা এক নয়। যদি x1 সমান x2 আসে, এই যে আউটপুট তুমি সমান ধরবা, সমান ধরে যদি x1 এবং x2 সমান আসে তাইলে এক। যদি সমান না আসে, মনে করো যে x1 সমান আসলো 2x2 বা 3x2, মিললো না, x1 সমান x2 আসলো না, তাইলেই বলবা এক নয়। আর এটা হচ্ছে সার্বিক। সার্বিকেরটা কেমনে, সার্বিক বের করার বুদ্ধি হচ্ছে কোডোমেন তো এটা দেখেই বোঝা যায়, রেঞ্জ বের করতে হবে। একটা ভগ্নাংশের রেঞ্জ বের করার বুদ্ধি হচ্ছে সেটাকে উল্টায় দিবা, y ইকুয়ালস টু সামথিং কে x ইকুয়ালস টু সামথিং এভাবে লিখবা। তারপর এটা দেখেই বুঝে ফেলবা যে এখানে এই উল্টা ফাংশনটার এটা হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনের ডোমেন যেটা, নিচেরটা জিরো হইতে পারবে না ডোমেনের জন্য, সেটাই হচ্ছে প্রদত্ত ফাংশনের রেঞ্জ। আমি কি বুঝাইতে পারছি একটু বলো? এগুলা পরীক্ষা লিখতে হবে না, এগুলা কিচ্ছু লিখতে হবে না, ডিরেক্ট এগুলা এত কিছু লেখা লাগে না, লিখবা প্রদত্ত ফাংশনের রেঞ্জ ডিরেক্ট লিখে ফেলবা। অথবা তুমি চাইলে এখানে এটা লিখতে পারো যে x বিলংস টু r, যে এখানে x বাস্তব সংখ্যা হবে, x বাস্তব সংখ্যা হলে যদি, এটা তুমি চাইলে একাডেমিকে লিখতে পারো যে x বাস্তব হবে যদি y বাস্তব হয় এবং ওই যে আগের ক্লাসগুলোতে লিখে দিয়েছিলাম, এখানে x বিলংস টু r হবে যদি y বিলংস টু r হয় এবং নিচেরটা জিরো না হয়, 3y - 1 নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে একাডেমিকে একটু ব্যাখ্যা লিখতে হবে। তাইলে y নট ইকুয়ালস টু 1/3, তারপর ঠিক লিখে ফেলবা যে এটার রেঞ্জ, এটার ডোমেন যা 1/3 বাদ, প্রদত্ত ফাংশনের রেঞ্জ এক। এই কথা ক্লিয়ার? বলো
ভাইয়া কোডোমেন কি সবসময় রিয়েল নাম্বার হবে? এটা সবসময় যাবে এরকম না, হয় প্রশ্নে উল্লেখ করে দিবে, নয় রিয়েল নাম্বার দিয়ে দিবে, বুঝছো? যেমন এই যে দেখো, হয় প্রশ্নে কোডোমেন এইভাবে দিয়ে দিবে, এটা নিয়ে তোমার চিন্তা নাই। এই যে দেখো এখানে কোডোমেন কি, এই যে কোডোমেন বি, এই দেখো দেওয়া আছে, হয় এভাবে উল্লেখ করে দিবে অথবা বাস্তব সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রে কোডোমেন বাস্তব সংখ্যা দিয়ে দেয়। কেন? কারণ বাস্তব সংখ্যা হইলে সকল বাস্তব সংখ্যা আলাদা করে কোনো সেট দেওয়ার দরকার নাই, তালিকা পদ্ধতি দিতে হয় না। এই বুঝছো কি না? তাহলে এখন তোমরা বাকি সবই পারবে। এখন এই ভগ্নাংশেরটা যে বুঝে গেছো, ভগ্নাংশেরটা যে বুঝে গেছো, এইগুলা তোমাদের জন্য পানি ভাত। আমি একটা তাও করে দিব, প্রশ্নটা তোলো, 20 সেকেন্ড সময়। শোনো, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ম্যাথে কোডোমেন আর ডোমেন দুইটাই বাস্তব সংখ্যা দিয়ে দেয়। এই দেখো এখানে বাস্তব সংখ্যা, আর ডোমেন তো ডিপেন্ড করতেছে। শোনো, যদি একটা ভগ্নাংশ হয় তাহলে তো অবশ্যই ডোমেন সকল বাস্তব সংখ্যা হবে না, কারণ তখন নিচেরটা জিরো হওয়া যাবে না। বাট এখানে তো ভগ্নাংশ না, এটা তো ইজি। প্রশ্ন তোলো, এটা বেশি সোজা। প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্ন তুলে ফেলছো? ওকে, ওকে ফাইন, ঠিক আছে। দেখো এইবার দেখো কি বলছে, এই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা। তুমি শুরুতে এই যে এই লাইনটা লিখবা। শোনো, এক এক কোনো একটা ম্যাথ এক এক কিনা, এই যে এই লাইনটা মাস্ট লিখে ফেলবা। এই দুটো লাইন আগে লিখে ফেলো, এই দুটো লাইন। কোনো একটা ম্যাথ যদি বলে একটা ফাংশন এক এক কিনা, শুরুতে লিখো, ধরি প্রদত্ত ফাংশনের ডোমেনের দুইটা উপাদান নিবা। ভাই এখানে অসংখ্য ডোমেন আছে, দেখো এই যে ডোমেন সকল বাস্তব সংখ্যা, তো তুমি তো সকল বাস্তব সংখ্যা নিয়ে চেক করবা না। তুমি লিখো ডোমেনের দুটি ভিন্ন ভিন্ন উপাদান, লিখো x1 এবং x2। ডোমেনের দুইটা ভিন্ন ভিন্ন না, জাস্ট ডোমেনের দুইটা উপাদান লিখো। ধরি ডোমেনের দুইটা উপাদান x1 এবং x2, এই লাইনটা দুটো লিখো। ডোমেনের দুইটা উপাদান x1 এবং x2, তারপরে লিখো প্রদত্ত ফাংশনটি এক এক হবে বা এক এক হলে f of x1 সমান f of x2 এর হবে যদি, দেখো এই যে প্রদত্ত ফাংশনটি এক এক হলে f of x1 এবং f of x2, মানে এই x1 এর জন্য এইটার আউটপুট এবং x2 এর জন্য আউটপুট দুইটা সমান হবে যদি এবং কেবল যদি ইনপুট দুইটা সেম হয়। অর্থাৎ ইনপুট দুইটা সেম হলে আউটপুট দুইটা সেম হবে, অন্যথায় সেম হবে না। অন্যথায় মানে কি, ইনপুট দুইটা ভিন্ন হলে আউটপুট দুইটাও ভিন্ন, কাজ শেষ। হ্যাঁ, ওকে ফাইন, লেখা হয়েছে। এখন লিখো ওই দুইটা লাইন এক একের জন্য অবশ্যই লিখে নিবা, তারপরে বসাবা f of x1 সমান f of x2, f of x1 সমান f of x2। বসাও, x এর জায়গায় x1, এই যে f of x এর জায়গায় x1, 2x1 প্লাস 1 সমান 2, x এর জায়গায় x2 প্লাস 1, দেখেই বোঝা যাচ্ছে 1 1 কাটা 2 2 কাটা, x1 সমান x2। তাহলে কি হবে, এক এক। বলে এগুলো অনেক মজার ম্যাথ না? তাহলে প্রদত্ত ফাংশনটা কি ফাংশন? এক এক ফাংশন, এক এক ফাংশন। সুন্দর, চমৎকার জিনিস, খুব ইজি জিনিস। এরপরে সার্বিক কিনা, ভাই এটা তো দেখেই বোঝা যায়। এটা কি সার্বিক হবে? অবশ্যই সার্বিক। কেন ভাই, এটা কি ভগ্নাংশ নাকি? দেখো, ভগ্নাংশ হইলে নিচেরটা জিরো হইতে পারে না, এই জন্য কি হয়, ডোমেন চেঞ্জ হয়, রেঞ্জও চেঞ্জ হয়ে যায়, মানে রেঞ্জে বাস্তব সংখ্যা থাকে না। একটা জিনিস দেখো, যেমন এখানে ডোমেনে নিচেরটা জিরো হইতে পারবে না, এই জন্য ডোমেনে 2/3 বাদ। তো 2/3 যেহেতু বাদ গেছে, এই 2/3 এর জন্য রেঞ্জেও একটা ভ্যালু আসবে না, 1/3 আসবে না। বাট এখানে তুমি ডিরেক্ট লিখো, ভাই এই ফাংশনের কোডোমেন কি? কোডোমেন দেওয়াই আছে, কোডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা, রেঞ্জও তো সকল বাস্তব সংখ্যা। বলো এই ফাংশনে কি এমন কোনো ভ্যালু আছে যেটা বসানো যাবে না? বলো, এই যে এই 2x প্লাস 1, 2x প্লাস 1, এখানে কি এমন কোনো কিছু আছে x এর মান যেটা বসানো যাবে না বা যেটা পাওয়া যাবে না? তুমি যে কোনো বাস্তব সংখ্যা এখানে ইনপুট দিতে পারবা, যে কোনো বাস্তব সংখ্যা তুমি আউটপুট পাবা, বুঝছো ভাই? ভগ্নাংশ না হইলে তো টেনশনই নাই, ভগ্নাংশ হইলে নিচে জিরো হইতে পারে না, কারণ সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত। তাহলে সুতরাং যেহেতু লিখো, যেহেতু কোডোমেন, বলো এখন তুমি কি বুঝছো যে এই টাইপ অথবা এই টাইপ হয় ভগ্নাংশ দিবে অথবা এইরকম, এটা বেশি সোজা হয়ে যায়, এটা আসার সম্ভাবনা কম। পরীক্ষা আসলে এটা দিবে, এটা পারবা কিনা বলো? যেহেতু কোডোমেন সমান রেঞ্জ,
সুতরাং সার্বিক ফাংশন লিখবা, সুতরাং প্রদত্ত ফাংশনটি কি সার্বিক, প্রদত্ত ফাংশনটি সার্বিক। বলো পারবা কিনা? এই জিনিসটা বুঝছো কিনা? আজকে ক্লাসের পর মিনিমাম 20টা ম্যাথ বাড়ির কাজ থাকবে, শুধু এক এক আর সার্বিক। একটু বলো এই জিনিসটা কি আসলেই বুঝাইতে পারছি? এই জিনিসটা আসলেই সবাই বুঝছো? একটু বলো তো, এটাই খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনেকে ম্যাথ করে কিন্তু ফিল করতে পারে না। ভাই এক এক ফাংশন তখনই হবে যখন ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট আসবে। তো ভাই আমি এখন ভিন্ন ভিন্ন ইনপুট কত বসাবো? সারাদিন বসাইতে থাকবো না, আমি উল্টা কাজ করব। মনে করো তোমাকে কেউ প্রমাণ করতে বললো যে তুমি প্রমাণ করো যে সে মিথ্যাবাদী। এখন একটা কথার মিথ্যা কথা তো অনেক হইতে পারে, তুমি কেমনে প্রমাণ করবা সে মিথ্যাবাদী? তুমি প্রমাণ করবা সে সত্যবাদী নয়। বুঝছো? মনে করো সূর্য পূর্ব দিকে উঠে, এটা সত্য কথা একটাই, কিন্তু মিথ্যা কথা তো কোটি কোটি হইতে পারে। কেউ বলতে পারে সূর্য পশ্চিম দিকে উঠে, কেউ বলতে পারে দক্ষিণ দিকে, কেউ বলতে পারে দক্ষিণ পূর্ব দিকে, কেউ বলতে পারে উঠেই না। তো একটা জিনিসের সত্য কথা একটাই, আর মিথ্যা কথা অনেক হইতে পারে। তো তুমি তো সারাদিন এটা প্রমাণ করবে না যে সূর্য দক্ষিণ দিকে উঠে এটা মিথ্যা কথা, সূর্য পশ্চিম দিকে উঠে এটাও মিথ্যা কথা, সূর্য দক্ষিণ দিকে উঠে এটাও মিথ্যা কথা। এত ব্যাক করল না তো তুমি। তুমি কি প্রমাণ করবা? তুমি প্রমাণ করবা সূর্য পূর্ব দিকে উঠে এটাই সত্য, তাহলে বাকি সব অটোমেটিক মিথ্যা হয়ে যাবে। তো তুমি প্রমাণ করবা ইনপুট দুটো একই হইলে আউটপুট দুটো একই হবে, আদারওয়াইজ জীবনেও হবে না। ইনপুট দুটো যদি ভিন্ন ভিন্ন হয় আউটপুটও ভিন্নই হবে, তাহলে অবশ্যই এক এক। ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাইলে সেটাকেই এক এক বলে। ঘটনা শেষ। বুদ্ধিমানের কাজ। এই কয়জনরে বুঝাইতে পারছি? এটা আমি যখন 9 ছিলাম, আমি 9 থাকতে এই জিনিস বুঝতামই না। এটা বারবার বলতেছি কারণ আমি নিজে এটা অনেক চেষ্টা করে। এটা কিন্তু আমাদের এই তোমাদের 9 এগুলো ছিল না? 9 থাকতে এক এক ছিল। আমি যখন 9 থাকতে এক এক ফাংশনে ম্যাথ করতাম, আমি মুখস্থ করতাম। কারণ এই লাইনের কি মানে, এই x1 সমান x2 হইলে f(x1) সমান f(x2), এটার মানে আমি 9 থাকতে কোনোদিন বুঝিও নাই, কিছু করে চিন্তা করেও বুঝতে পারি নাই। তো এই জন্য তোমাদেরকে একটু বেশি বকবক করতেছি, যাতে অন্তত তোমরা এইরকম টেনশনে না থাকো। এটা SW, এরকম বাকি সবগুলো SW, এরকম বাকি সবগুলো SW। ওকে ফাইন ফাইন ফাইন, হ্যাঁ ঠিক আছে। তো এক এক এবং সার্বিক এই টাইপের সবগুলো আজকে ক্লাসের পর কি থাকবে? বাড়ির কাজ থাকবে। যারা খালি এই জিনিসটা বুঝতে পারছো যে এক এক হওয়ার জন্য কি হইতে হয়, ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুটও ভিন্ন ভিন্ন হইতে হয়। যদি ইনপুট দেখো, এই যে দেখো দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট -1 এবং 2, ভিন্ন ইনপুট আউটপুট হয়ে গেছে সেম, এটা এক এক হবে না। দেখো দুইটা ভিন্ন ইনপুট 0 এবং 1, আউটপুট হয়ে গেছে সেম। ইনপুট সে ভিন্ন আউটপুট সেম, এটা এক এক হয় না। কাজে আমরা এই জিনিসটা এখানে সলভ করছি। আমরা বলে দিছি ইনপুট দুটো এক হইলে আউটপুট দুটো এক হবে, মানে সেম হবে, আদারওয়াইজ জীবনেও হবে না। মানে কি, ইনপুট দুটো যদি ভিন্ন হয় আউটপুট দুইটাও অবশ্যই ভিন্ন হবে, তাইলে এক এক। যদি এই দুইটা সমানই দেখো, আউটপুট সমান লিখবা, ইনপুট দুইটা যদি সমান আসে তাইলে এক এক, যদি সমান না আসে এক এক না, শেষ। আশা করি বুঝাইতে পেরেছি। আজকের ক্লাসের পর বাড়ির কাজ করতে গেলে এখন বোঝা যাবে। এখন চলো কয়েকটা বিপরীত ফাংশন পড়ে ফেলি। হ্যাঁ দ্রুত বিপরীত ফাংশন লিখো। বিপরীত ফাংশন তো পড়ে ফেলছি। এই বিপরীত ফাংশন কি জিনিস? মনে করো y = f(x), এটার বিপরীত ফাংশন কি? x = f(y)। এই বুঝতেছো নাকি? একটু আগেই তো পড়াই ফেলছি। বিপরীত ফাংশন তোমরা পড়ে ফেলছি। ডোমেন রেঞ্জ উল্টাপাল্টা করে দিলে, ডোমেনকে রেঞ্জকে ডোমেন করে দিলে সেটাকে কি বলে? বিপরীত ফাংশন। মনে করো একটা ফাংশন দেওয়া আছে এরকম f(x), এটার বিপরীত ফাংশনকে বলে f(x). এই f(x) এর বিপরীত ফাংশন হচ্ছে f(x). তোমরা কি বুঝতেছো ঘটনা? ওয়েট, চিন্তা নাই, আগে দেখো, লিখো ধরি y = f(x). দেখো তোমাকে দিয়ে দিছে f(x), এর বিপরীত ফাংশন বের করো। f(x) এর বিপরীত ফাংশন হচ্ছে f(x), মানে ডোমেন রেঞ্জ উল্টাপাল্টা করতে হবে। তো কেমনে? আমরা আগে y ধরবো, y ধরে x বের করবো। এই মনে আছে তো, x³ + 7, x বের করো, এখান থেকে x বের করো। x³ = y - 7, তাহলে x³ উভয় পক্ষকে ঘনমূল করে দাও, কিউব রুট। কি হয়ে যাবে? কিউব রুট। এই কিউব রুট মানে কি জানো তো? পাওয়ার 1/3। দাঁড়াও, আচ্ছা ভেঙে লিখি। এইভাবে লেখা রাখলেও চলবে।
কিউব রুট, এই দেখো এই পাশে কিউব ছিল ঘনমূল করে দিছে, এটা মানে কি পাওয়ার, একভাবে লিখলে হবে দুইটা, এই যে পাওয়ার 1/3, কিউব রুট মানে পাওয়ার 1/3, তুমি এই পর্যন্ত রেখে দিলেই চলবে, এটা না লিখলেও চলবে, সমস্যা নেই, না লিখলেও চলবে। আচ্ছা এই পর্যন্ত রেখে দিলেই হবে, এই যে এই পর্যন্ত। এই পাশে দেখো আমি কার মান বের করবো, এক্স এর মান বের করবো, তো এই পাশে ছিল এক্স কিউব, তাহলে উভয় পক্ষকে ঘনমূল করে দিছি, ঘনমূল করে দিলে পাওয়ার কি হয়ে যাবে 1/3, অথবা তুমি ডিরেক্ট এখানে এটা লিখতে পারো, যার যেটা খুশি, যে উভয় পক্ষকে ঘনমূল মানে y - 7 টু দি পাওয়ার 1/3, যার যেমনে ভাল লাগে, তুমি এখানে কিউব রুট লিখো আর পাওয়ার 1/3 লিখো, অথবা একই, মনে করো কিউব রুট এ মানে কি a টু দি পাওয়ার 1/3 না? এই তোমাদের সূচক লগারিদম শর্ট সিলেবাসে ছিল, সূচক লগারিদম, তোমাদের শর্ট সিলেবাসটা আরেকবার আমার আজকে দেখতে হবে, কোনটা যে তোমরা ফইরে আইছো কোনটা যে ফইরাও নাই, এটা বিপদই হইছে। দেখো হ্যাঁ ওকে ফাইন, এখন দেখো এই যে এক্স, বলো তো এখান থেকে এক্স সমান কি লেখা যায়, একটু ওয়েট, দেখো এখানে এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এভাবে রেখে দিলে কিন্তু হবে না, বিপরীত ফাংশন কিন্তু হয়ে গেছে, ওখানে ওয়াই দেখো, এখানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা কিন্তু এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, দেখো এটা সমান কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি, দেখো এফ অফ ওয়াই, এটাকে কি লেখা যায় এফ অফ ওয়াই, এই যে দেখো এই যে এটা ওয়াই এর ফাংশন, এখানে কি দেবো ইনপুট, কি দেবো ওয়াই, এখন আমার তো বাইর করতে বলছে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন, তাহলে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন আমরা এইভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো, দেখো এই যে ওয়াই সমান এফ অফ এক্স ধরছি, মনে মনে আমি তোমাকে বোঝাই, এই যে ওয়াই সমান কি ধরছি এফ অফ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, দেখো এই যে এক্স, এই এফটাকে এই পাশে নিয়ে এসে পড়ো, এফটা মনে করো এক্সটাকে ডান পাশে রাখলাম, ধরো এইভাবে লিখি, এফটা এই পাশে এসে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, এফটা এই পাশে এসে ইনভার্স হয়ে যাবে ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি বলো, এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, বুঝতেছো এগুলো সহজ জিনিস, আমি তোমাকে একদম ভেঙে ভেঙে বুঝাইতেছি, ওয়াই মাইনাস 7 1/3 দেওয়া ছিল এফ অফ এক্স, তার বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, এখন দেখো আমাকে বাইর করতে বলছে এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন, আমি বাইর করছি এফ ইনভার্স ওয়াই, হবে না, ওয়াই এর জায়গায় এক্স বসাইতে হবে, ভাই আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এফ ইনভার্স এক্স বসানো, তুমি আগে এক্স ইকুয়ালস টু সামথিং এটা বাইর করবা, তারপর এক্স এর জায়গায় কি লিখবা, এই যে দেখো আমি তোমাকে সিস্টেমটা বোঝাই, এক্স ইকুয়ালস টু এফ ওয়াই বের করবা, তারপর এটা জায়গায় কি লিখবা, এক্স মানে কি, যে এখান থেকে চিন্তা করো মনে মনে, এফটা এবার এসে এফ ইনভার্স ওয়াই সমান সামথিং, এরপরে কি করবা, ওয়াই এর জায়গায় এক্স বসাই দিবা, ওয়াই এর জায়গায় জাস্ট এক্স বসাই দিবা, তাহলেই ম্যাথ শেষ, ওয়াই এর জায়গায় এক্স বাইর করতে বলছে এফ ইনভার্স এক্স, আমার এখানে আসছে এফ ইনভার্স ওয়াই, সুতরাং এফ ইনভার্স এক্স মানে কি, জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসবে, শোনো একটা ফাংশনে ওয়াই এর জায়গায়, এখানে তুমি এখানে মনে করো যে আছে ওয়াই, তুমি এখানে লিখলে 2, তাহলে ওয়াই এর জায়গায় 2 বসবে, এখানে ওয়াই এখানে লিখছো এক্স, তার মানে ওয়াই এর জায়গায় এক্স বসবে, বাকি সবই সেম, এই বুঝছো, একটা লাইন বাড়বে খালি, শোনো এই পর্যন্ত কাজ তো আমরা ওই ডোমেন রেঞ্জেই করে ফেলছি, শোনো বিপরীত ফাংশনে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, আমরা যখন একটা ভগ্নাংশের রেঞ্জ বাইর করছি, কি করছি, এটাকে বিপরীত ফাংশন বানাইছি, তারপর এটার যেটা ডোমেন সেটাই প্রদত্ত ফাংশনের রেঞ্জ, তো ইনভার্স ফাংশন যখন বাইর করতে বলবে, প্রশ্নে যেহেতু এফ অফ এক্স আছে, আমার বাইর করতে হবে এফ ইনভার্স এক্স, তো এক্স ইকুয়ালস টু যেটা আসছে এক্স, দেখো এই যে এখান থেকে এক্স সমান কি লেখা যায়, মনে মনে দেখো এফটা এই পাশে চলে আসবে, এফ ইনভার্স ওয়াই, তারপরে ওয়াই এর জায়গায় খালি এক্স বসাই দিব, এই সবাই বুঝছো, এটা ভেরি ইজি, এটা না বোঝার কিছু নাই, এটা টু ইজি টু সলভ, কে বুঝছো বলো, কে বুঝছো, ডোমেন রেঞ্জের বেলায় আমরা এক্স ইকুয়ালস টু সামথিং, এটা আমরা আগেই পড়ে ফেলছি, জাস্ট এক্স এর জায়গায় এই যে এক্স এর জায়গায় লিখবো, এফটাকে এই পাশে মনে মনে পাঠাই দেবো এফ ইনভার্স ওয়াই, এই যে এখান থেকে এটা তো আমরা শুরুতেই ধরছি, তাহলে এক্স ইকুয়ালস টু কি এফ ইনভার্স ওয়াই, এটা দেখাইতে হবে না, জাস্ট ডিরেক্ট বসাই দিবা, এই যে এফ ইনভার্স ওয়াই, তারপরে জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসাই দিব, কারণ প্রশ্নে তো ইনপুট ছিল এক্স, তো তার ইনভার্স ফাংশন মানে এফ ইনভার্স এক্স, অর্থাৎ এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন এফ ইনভার্স এক্স, জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসাই দিব, কাজ শেষ, খুবই ইজি। এখন এই যে এই ম্যাথটা যদি আমি SW দেই, কে পারবা বলো, দেখো একটা ভগ্নাংশ, ওয়েট আগে প্রশ্নটা তোলো, আচ্ছা পরে তোলা লাগবে না, এটা SW ক্লাসের পরে লেকচার শিট দেখে তুলবো, ওয়েট আমার কথা শোনো, এই দুইটা SW করে সবাই ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, শোনো আমার কথা, এই যে একটা ফাংশন, আমার কথা শোনো, প্রশ্ন তোলা লাগবে না, পরে তুইলো, এই ফাংশনের ডোমেন হচ্ছে এ, কোডোমেন হচ্ছে বি, এই দেখো ডোমেন দেওয়া আছে,
এই যে বি হচ্ছে কোডোমেন, ডোমেনও দেওয়া কোডোমেনও দেওয়া। তোমাকে বলছে দেখাও যে এফ অফ এক্স একটি এক এক ফাংশন, পারবা কিনা বলো? এক এক পড়াইছি, তারপরে ইনভার্স পড়াইছি সার্বিক কিনা ওটাও দেখাবা। আচ্ছা লাগবে না, দরকার নাই, প্রশ্নে যেহেতু নাই দরকার নাই, প্রশ্নে যতটুকু আছে অতটুকুই করো। বলো এরকম একটা ভগ্নাংশ এক এক কিনা, আজকে ক্লাসে পড়াইছি। এফ ইনভার্স বাইর করো, পড়াইছি বাইর করবা, করে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। এই পারবা কিনা বলো, কমেন্ট করো, পারবা কিনা? পারবো। শোনো আজকে ক্লাসের পর বই থেকেও বাড়ির কাজ দিব, বাট এই দুইটা ম্যাথ ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। এই দেখো বুয়েটে আসছিল আমাদের বছর যে সরি আমরা তো 15-16, আমাদের বছরের আগে প্রশ্নটা আগে পড়ো, প্রশ্ন তোলা লাগবে না, আগে প্রশ্নটা পড়ো, আর যদি একটা বাস্তব সংখ্যার সেট হয় এ বি বিলংস টু আর, মানে এ আর বি এটাও বাস্তব সংখ্যার উপসেট, ওটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। এ আর বি বাস্তব সংখ্যার উপসেট, মানে এখানে ডোমেন কোডোমেন সবাই বাস্তব সংখ্যার উপসেট, মানে এখানে জটিল সংখ্যা আসার সুযোগ নেই। এটা হচ্ছে উপসেট, মানে এ ডোমেন, এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কোডোমেন, ডোমেন এবং কোডোমেন উভয়ই বাস্তব সংখ্যার উপসেট। আর বি হচ্ছে কোডোমেন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। বলো পারবা কিনা? আমি এটা করে দিব। ওয়েট, দেখো বুয়েটে আসছে যে ম্যাথ দেখছো, এটা সব একের মধ্যে সব চাই বসছে ভাই। ডোমেন চাইছে, রেঞ্জ চাইছে, সর্বনাশ কর। ডোমেন বাইর করো, রেঞ্জ বাইর করো, এক এক কিনা, সার্বিক কিনা, ইফ ইনভার্স। দেখছো এফ ইনভার্স, পাঁচটা জিনিস চাইছে। 10 নাম্বার মাগনা দিবে না, বলছে যে 10 নাম্বার দিবে, বাট একদম তোমার খাটায় মারবে। এটা বাড়ির কাজ, এটা SW, এটা করে দিব না, আমি আগেরটা করে দিব। এটা ডোমেন বের করবা। দেখো একটা ভগ্নাংশ হয়েছে, এই যে এফ অফ এক্স, একটা ভগ্নাংশ থাকলে তার ডোমেন কেমন বের করতে হয় শিখাইছি, রেঞ্জ কেমন বের করতে হয় শিখাইছি, এক এক কিনা শিখাইছি, সার্বিক কিনা শিখাইছি, ইনভার্স শিখাইছি। এই ম্যাথটা যে পারবে তার আজকে ক্লাস সাকসেসফুল। এই ম্যাথটা যে করতে পারবে তার আজকে ক্লাস সাকসেসফুল। এটা বাড়ির কাজ, যে পারবা সাকসেসফুল, যে পারবা না আনসাকসেসফুল। এখন একটা জিনিস কথা আছে, এই ম্যাথটা যে বাড়ির কাজ দিলাম, এই ম্যাথটা করতে গিয়ে অনেকেই আটকে যাবা। কারণ কি? এটা একটু নিচে নামাই দিই ভাই। আমরা যে ইনভার্স ফাংশন পড়তেছি, দেখো এই ম্যাথটা সবাই করবা, এটা করবা, কোনো সমস্যা নাই। এটা করে শোনো, এই যে এটা শুধু এইটা আপলোড দিবা। আজকে ক্লাসের পর আমি বই থেকে বাড়ির কাজ দিব, বইয়ের বাড়ির কাজগুলো আপলোড দিও করে, বাট এটা অবশ্যই আপলোড দিবা ডিসকাশন গ্রুপে। আর এটা করতে গেলে পারবা না, কেন পারবা না আমি সেটা বলে দিচ্ছি। ভাইয়া লিখো কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশন, ইনভার্স বানান কেমন? হ্যাঁ, ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন তখনই নির্ণয় করা যাবে যখন ফাংশনটা এক এক এবং সার্বিক হবে। কোন একটা ফাংশন, শোনো, কোন একটা ফাংশন যদি এক এক এবং সার্বিক হয়, কোন একটা ফাংশন এক এক এবং সার্বিক হইলেই শুধুমাত্র সেই ফাংশনের ইনভার্স বাইর করা যাবে, আদারওয়াইজ যাবে না। কেন? একটু চিন্তা করো তো, কেন যাবে না? সকল ফাংশনে কিন্তু ইনভার্স বাইর করা যায় না। শুধুমাত্র যে সকল ফাংশন এক এক এবং সার্বিক তাদের ইনভার্স বাইর করা যায়। মনে করো কোনো একটা ফাংশন এক এক কিন্তু সার্বিক না, ওটার ইনভার্স পসিবল না। অথবা সার্বিক কিন্তু এক এক না, ওইটারও ইনভার্স পসিবল না। শুধুমাত্র তাদের ইনভার্স নির্ণয় করা পসিবল যে সমস্ত ফাংশন একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক। বাট হয় কেন? চিন্তা করো তো, কার মাথায় বুদ্ধিটা আসে? কমেন্ট করে বলো কে বুঝতে পারছো। লিখে রাখো, কোন ফাংশনের ইনভার্স ফাংশন তখনই নির্ণয় করা যাবে যখন ফাংশনটি একই সাথে এক এক এবং সার্বিক। নোট লিখে রাখো, নোট। কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশন তখনই বের করা যাবে যখন ফাংশনটি একই সাথে এক এক এবং সার্বিক।
অর্থাৎ এই যে তুমি এই ম্যাথটা করবা, এই যে এই ম্যাথটা যে তুমি করবা বুয়েটের ম্যাথটা, তুমি দেখবা এই ম্যাথটা এক এক হবে, তুমি দেখবা এটা এক একও হবে সার্বিকও হবে, কাজেই তুমি এফ ইনভার্স বের করতে পারবা। কিন্তু এইটার বেলায় ঝামেলা হবে। কেন? এটা সার্বিক হবে না ভাইয়া, এই ফাংশনটা সার্বিক না, এটার কি ইনভার্স বের করা যাবে বলো? এটা সার্বিক হবে না, তাহলে এটা ইনভার্স বের করা যাবে না। এখন কথা হচ্ছে কেন? এই যে কই, এই যে একটা ফাংশন এক এক এবং সার্বিক হইলেই কেন তার ইনভার্স, আদারওয়াইজ কেন যায় না? তুমি চিন্তা করো কেন যায় না। উদাহরণগুলো দেখো। মনে করো এই যে ফাংশনটা এক এক না হইলে কি সমস্যা? খেয়াল করে দেখো, একক না হইলে কি হয়? এই এক এক না হইলে কি ডোমেন রেঞ্জ উল্টাপাল্টা করে দেই। এই সরি, ইনভার্স ফাংশন মানে কি? আমার কথা শোনো তোমরা, ইনভার্স ফাংশন মানে কি? ডোমেন রেঞ্জ চেঞ্জ। দেখো এই যে এই ফাংশনটা এক এক না, এর ইনভার্স বের করা যাবে না। কারণ কি? তুমি যদি এই ফাংশনটার কোডোমেনকে ডোমেন বানায় দাও আর ডোমেনকে কোডোমেন, এটা কি আর ফাংশন হবে? চিন্তা করে দেখো তো। ওয়েট, আমি তোমাকে এভাবে বোঝাই। মনে করো একটা ফাংশন এক এক হয় না। ওয়েট, আস্তে ধীরে কোনো একটা ফাংশনের তখনই ইনভার্স ফাংশন বের করা যায় যখন সেটা এক এক এবং সার্বিক। মনে করো এই যে একটা 1 2 3 এ বি, এই দাও, এটা কিন্তু এক এক ফাংশন নয়। এটা কি নয়? এক এক নয়। তো এটাকে তুমি যদি ইনভার্স যদি করো, ডোমেন হয়ে যাবে কি? কোডোমেন। কোডোমেন হয়ে যাবে ডোমেন, আর ডোমেন হয়ে যাবে কোডোমেন। 1 2 3, দেখো এ এর সাথে 1 আর বি এর সাথে 2 3। বলো এক সন্তানের 2 মা পসিবল? এই বুঝতেছো? শোনো, 2 সন্তানের 1 মা হইতে পারে, কিন্তু এটাকে যদি উল্টায় দেও, এক সন্তানের 2 মা, এটা কিন্তু আর ফাংশনই হবে না। ঘটনা বুঝছো? ফাংশনই হবে না। কে বুঝছো ভাইয়া? ইনভার্স ফাংশন মানে কি? ডোমেন আর কোডোমেন এক্সচেঞ্জ, মানে উল্টাপাল্টা হবে। কাজেই 2 সন্তানের 1 মা হইতে পারে। যেমন দেখো, এই যে আমি আবার এখানে দেখাই যে এক এক যদি না হয়, যেমন এই যে ফাংশনটা দেখো, এটা এক এক ফাংশন না, এই জন্য এটার ইনভার্স পসিবল না। কারণ কি? 2 সন্তানের 1 মা হইতে পারে, কিন্তু তুমি যদি ইনভার্স করে দাও, উল্টায় দাও, এক সন্তানের 2 মা, তুমি মায়ের জায়গায় এখন সন্তান চিন্তা করো আর সন্তানের জায়গায় মা, এক সন্তানের 2 মা হইতে পারে না, এটা ফাংশনই হবে না। তাহলে ভাই যেটা ফাংশনই না, মানে তুমি মনে করছো ইনভার্স বাইর করে ফেললা, তোমাকে আমি বললাম ইনভার্স ফাংশন বাইর করো, তুমি বাইর করে বসে আসো, কিন্তু ওটা ফাংশনই হয়েছে না। যেই বেটা ফাংশনই হবে না, সেটা আবার ইনভার্স ফাংশন কেমনে হয়? বুঝো নাই? ভালো মানুষ হইতে হইলে তো আগে মানুষ হইতে হবে। একটা গরু যত ভালোই হোক, সে কি ভালো মানুষ হইতে পারবে বলো? পারবে না তো। আচ্ছা, সার্বিক না হলে কি সমস্যা? দেখো, মনে করো সার্বিকের উদাহরণ কই? এই যে দেখো, দেখো এই যে সার্বিক না, এই ফাংশনটা দেখো সার্বিক না, এক এক হইছে। তো এটার কি হবে না? এইটারও এক ইনভার্স পসিবল না। কেন? দেখো, কোডোমেনে মা সন্তান ছাড়া মা হইতে পারে, কিন্তু তুমি যদি উল্টায় দেও, অর্থাৎ মাকে সন্তান বানায় দাও আর সন্তানকে মা, মানে কোডোমেনকে ডোমেন বানায় দাও, ডোমেনকে কোডোমেন। বলো এবার তুমি চিন্তা করো, এটা সন্তান মানে ডোমেন হয়ে যাবে। কোন সন্তান কি পসিবল যার মা নাই? বলো, পসিবল না। সন্তান ছাড়া মা থাকতে পারবে, মানে কোডোমেনে এরকম উপাদান থাকতে পারবে যার কোনো রিলেটেড ডোমেন নাই, কোনো অসুবিধা নেই, সে ফাংশন হবে। কিন্তু এটাকে তুমি যদি উল্টায় দেও, তুমি যদি এটাকে এবার ডোমেন চিন্তা করো ভাইয়া, ডোমেনে যদি কোনো এমন ইনপুট থাকে যেটার জন্য আউটপুট নাই, এটা কিন্তু ফাংশনই হবে না। অর্থাৎ একটা ফাংশন যদি সার্বিক না হয়, সেইটার ইনভার্স করলে ওটা ফাংশনই হবে না। যদি এক এক না হয়, সেটাকে ইনভার্স করলে ওটা ফাংশনই হবে না। এই জন্যে এটা বুঝছো সবাই? বলো, যদি তোমাকে বলে, কি বলে
যে এফ ইনভার্স নির্ণয় করো, এফ ইনভার্স নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমার আগে কি চেক করতে হবে বলো। মনে করো তোমাকে একটা ফাংশনে ইনভার্স বের করতে বললো, তোমার আগে চেক করতে হবে এটা এক এক কিনা এবং সার্বিক কিনা। বুঝছো? এই জন্যে এই টাইপের ম্যাথগুলো যখন আসে নর্মালি প্রশ্নে আগে বলে এক এক বের করো, তারপর বলে সার্বিক বের করো, না চেক কিনা, মানে আগে বলে যে সরি আগে বলে এক এক কিনা এটা যাচাই করো, তারপর বলে সার্বিক কিনা যাচাই করো, তারপরে বলে ইনভার্স বের করো। তো এখন তোমার প্রথম কাজ হচ্ছে এটা সার্বিক কিনা। ভাইয়া এইটা এখন বাড়ির কাজ, এখন তুমি বুঝছো এটা এক এক হবে, তুমি এই ম্যাথটা করবা, দেখবে এটা এক এক হবে। এটা সার্বিক কিনা, মনে করো তোমাকে প্রশ্নে বললো এটা কি সার্বিক ফাংশন, দেবা না সার্বিক না, সুতরাং লিখবা যেহেতু যেহেতু প্রদত্ত ফাংশনটি সার্বিক নয়, প্রদত্ত তুমি প্রমাণ করবা যে এটা সার্বিক ফাংশন নয়, যেহেতু প্রদত্ত ফাংশনটি সার্বিক নয়, অতএব অতএব এর বিপরীত ফাংশন নির্ণয় সম্ভব নয়। বুঝছো? এর বিপরীত আজকের ক্লাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করাইছে, এগুলো পরীক্ষা আসবে। অতএব এর বিপরীত ফাংশন নির্ণয় সম্ভব নয়। তুমি আগে সার্বিক কিনা দেখাবা, সার্বিক হবে না এখানে। এই সার্বিক কেমনে প্রমাণ করে? কোডোমেন আর রেঞ্জ এখানে সমান হবে না, তুমি এই ফাংশনটার রেঞ্জ বের করবা। রেঞ্জ কেমন বের করে? উল্টায় দিয়ে বিপরীতের আগ পর্যন্ত, ওই যে এক্স ইকুয়ালস টু সামথিং ওই পর্যন্ত যেমনে বাইর করে। বাট ইনভার্স ফাংশন যেটা আসবে ওটা এক্সিস্টই করবে না। এই জন্য তুমি এই যে সার্বিক কেমন প্রমাণ করবে? আগে এক্স ইকুয়ালস টু সামথিং। সার্বিক প্রমাণ করার বুদ্ধি কি? এই যে আগে এক্স ইকুয়ালস টু সামথিং এই পর্যন্ত আসবা সার্বিক, এই যে এক্স ইকুয়ালস টু সামথিং, তারপর নিচে যেইটা থাকবে সেটা জিরো হবে না, সেটা হবে এই উল্টা ফাংশনের ডোমেন, আর প্রদত্ত ফাংশনের সেটা হবে রেঞ্জ। কোডোমেন আর রেঞ্জ সমান হবে না, তাহলে সার্বিক হবে না। কাজে এখান থেকে বাকি কাজটা আর করা যাবে না। এই যে দেখো আমরা ইনভার্সের বেলায় কি করি, ইনভার্স ফাংশন বের করার বেলায় আগে এক্স ইকুয়ালস টু লিখি, তারপরে এখান থেকে ইনভার্স আর একটা লাইন বাড়ে। বাট যখন ফাংশনটা সার্বিক হয় না তখন এইটা ফাংশনই হবে না, বাট এখানে হবে এটা সার্বিক। শোনো, এই সমস্ত জিনিস যেটা ভগ্নাংশ না এটা এক এক হবে, সার্বিক হবে, এটা দেখেই বুঝে ফেলা যায়। এইরকম ফাংশন যখন দিবে ভগ্নাংশ নাই, এটা এক এক সার্বিক দুইটাই হবে। আর কখন এক এক হয় না ওটা তো দেখাইছি, ওই যে তিনটা কন্ডিশন, ওটা ম্যাথ করতে করতে বুঝে ফেলবা। বাট তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে একটা ফাংশন যদি এক এক এবং সার্বিক এই দুইটাই হয় তখনই শুধুমাত্র তার ইনভার্স ফাংশন পসিবল, আদারওয়াইজ এটা ইনভার্স করা যাবে না। কারণ ইনভার্স করলে এটা কি হবে না? এটা ফাংশনই হবে না, ফাংশন হবে না। একটু সুন্দর করে লিখে দিলাম। আজকে ক্লাসের টাইপগুলা পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কে কে বুঝছো সত্যি করে বলো? আজকে ক্লাসে যা কিছু পড়াইছি এগুলা ডিরেক্ট পরীক্ষায় আসবে, একেবারে গরম গরম পরীক্ষা আসবে, গরম গরম। এই যে এই দুইটা ম্যাথ শোনো, এখন এই যে এইচডব্লিউ দুইটা, এই দুইটা এইচডব্লিউ এখনই শোনো। এখন কয়টা বাজে? 8:41, 9টার মধ্যে পৌঁছ দিবা। আজকে ক্লাসের পর আরো বাড়ির কাজ দিব। বাট এই দুই কই গেল? এই দুইটা ম্যাথ, এই যে বুয়েটে আসা ম্যাথটা এবং এই ম্যাথটা অবশ্যই খাতায় করে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। তারপরে আমরা আগামী ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব। ঠিক আছে, তো এই পর্যন্ত রাখি আজকে ক্লাস। কি বলো তোমরা? এফবি ইউজ করি না, কোনো সমস্যা নেই, তাইলে দিতে হবে না, নিজে নিজে করো তাইলে হবে। হ্যাঁ ঠিক আছে। সার্বিক প্রমাণ করতে গেলে তো ইনভার্স করা লাগবেই না, ইনভার্স করা লাগবে না, আমরা ইনভার্স পর্যন্ত যাব না, এক্স ইকুয়ালস টু সামথিং ওইটা করে রেখে দেবো। দেখো মনে করো যে তুমি সার্বিক প্রমাণ করবা, সার্বিক প্রমাণ করতে যে এই পর্যন্ত আসলেই তো এনাফ, এই পর্যন্ত আসলেই রাইট, এই পর্যন্ত এসে তুমি সার্বিক প্রমাণ করবা। আর ইনভার্সের জন্য তো আরো দুইটা লাইন আছে, এই যে ইনভার্সের জন্য তো তোমার এই যে এই পর্যন্ত আসতে হবে, এটা হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন। এখানে আমরা খালি ডোমেন কোডোমেন মানে এক্স, এই দেখো যে ডোমেন কোডোমেন উল্টাপাল্টা করে ইনভার্স বাইট না করেই এখান থেকে আমরা এখান থেকে দেখো ইনভার্স চাইলে আমার এই পর্যন্ত আসতে হয়। আর যখন আমরা সার্বিক কিনা প্রমাণ করব তখন এই যে এখান থেকে আমরা জাস্ট এটার
বিপরীত ফাংশনটার ডোমেন যেটা সেটাই হবে রেঞ্জ। কাজেই এই ফাংশনটা তো আসলে পসিবলই হবে না, ওটা কোনো ফাংশনই হবে না, এই জন্য ওই পর্যন্ত আর যাবোই না। বুঝছো? শেষ। এই পর্যন্ত আসতে কোনো সমস্যা নাই, এটা তো আমরা বিপরীত ফাংশন বাইর করি নাই, জাস্ট এখানে ডোমেন ডোমেন রেঞ্জ উল্টাপাল্টা করছি। উল্টাপাল্টা করে এখান থেকে আমরা এইটার যেটা ডোমেন সেটা হবে প্রদত্ত ফাংশনের রেঞ্জ, রেঞ্জটা বাইর করে ফেলবো। দেখবো যে কোডোমেন এবং রেঞ্জ সমান হচ্ছে না, তাহলে ওইটা সার্বিক না, সার্বিক না হলে ইনভার্সও পসিবল না, সার্বিক না হলে ইনভার্স পসিবল না। শেষ। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকে ক্লাস। ফাংশন অধ্যায়টা আমাদের 8 ক্লাসের মতো লাগবে, 7 ক্লাস বা 8 ক্লাস। তো 8 ক্লাসের মধ্যে আমরা ফাংশন অধ্যায়টা সুন্দরভাবেই শেষ করে ফেলবো। তো লেকচার 3 এবং লেকচার 4 মিলে আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 9 10-এ একটাকে অসমান ধরে আরেকটা অসমান প্রমাণ করছে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, তুমি যেমনে করে আসছো অমনে করো, কোনো সমস্যা নাই। বাট অসমান ধরে অসমান প্রমাণ করার চাইতে জাস্ট এটা প্রমাণ করা আরো বেশি ইজিয়ার। কি? সমান হইলে সমান হবে, বুঝছো? সত্য হইলে সত্য, বাকি সব মিথ্যা। সমান হইলে ইনপুট সমান হলে আউটপুট সমান, আদারওয়াইজ সমান না, এতটুকুই ইজিয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।